This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানে হাজির ঠোঁটকাটা। আমি শুভজিৎ আজ ঠোঁটকাটার ভূমিকায়। আর ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয়ে হাজির যা আপনাদের প্রশ্ন, আপনাদের প্রতিনিধিত্ব করব আমি ঠোঁটকাটা। অরণ্যের প্রাচীন প্রবাদ, না হাল আমলের বাংলা সিনেমার কথা আমি মোটেও বলছি না। ছোটবেলায় আমরা অনেকেই এই অরণ্যদেবের সিরিজ গোগ্রাসে গিলতাম, তাই না? আর সেখানেই ছিল চলমান অশরীরী। আপনাদের নিশ্চয়ই মনে আছে অরণ্যের প্রাচীন প্রবাদ। এ বাংলার রাজনীতিতেও একটা চালু প্রবাদ আছে, জানেন তো? সেটা দিয়েই আজকে ঠোঁটকাটা শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি ভাবেন, কি করেন, সেটা জানা ভগবানেরও অসাধ্য। হাড়ে হাড়ে সেটা বুঝলেন আজ ডাক্তার নেতা। দুপুরেও মিডিয়ার সামনে দল, সরকার, দলনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কে? শান্তনু সেন। আমাদের সরকারের আমলে ইনস্টিটিউশনাল ডেলিভারি যেমন প্রচুর বেড়েছে, সার্বিকভাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং ম্যাটারনাল মর্টালিটি রেট আমাদের রাজ্যে অনেক কমেছে। কেন্দ্রের এত অসহযোগিতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিক্ষা দপ্তরের সার্বিক অগ্রগতির কারণেই এই কেন্দ্রীয় সরকারই কিন্তু বারবার বাধ্য হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে স্কচ অ্যাওয়ার্ড দিতে। তৃণমূল কংগ্রেসের প্রশাসন যে কতটা দক্ষ, কতটা স্বচ্ছ, কতটা তৎপর, কতটা নিরপেক্ষ, সেটা প্রশাসনিক পদক্ষেপের মধ্যে দিয়ে বারবার প্রমাণ হয়। শিল্পীদের কিভাবে সম্মান করতে হয় সেটা মমতা ব্যানার্জি খুব ভালো মতো জানেন। এই বক্তব্য যখন চলছে তখন কে জানতো? তার কিছুক্ষণের মধ্যেই দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি দলনেত্রীর সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন। কে জানতো? তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। ডাক্তার নেতা শান্তনু সেন আর ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলো। কথা বলে কাক কাকের মাংস খায় না। আজকের ছবি দেখে পরশুরাম থাকলে হয়তো বলতেন খায় খায়, জানতে পারো না। দলের নেতা সাসপেন্ড। দলের নেতা কর্মীরা কি করছেন সে ছবিও দেখতে পাওয়া গেল। মহানন্দে তারা মিষ্টি মুখ করছেন, দেখুন। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম বহিষ্কৃত হওয়ার পরেই কার্যত ভাঙড়ের হাতিশালাতে উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের। এই মুহূর্তে শওকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলাম সহ অন্যান্যরা তারা হাতিশালাতে উপস্থিত হয়েছেন এবং মিষ্টি মুখ করার পরে তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। আরাবুল ইসলাম মানেই দলের একটা গাদ্দার, একটা খুনি এবং সমাজ বিরোধী নিয়ে উনি রাজনীতি এতদিন করে এসছেন এবং দলের গাদ্দারি করেছেন। 21 সালে বিধানসভায় ভোটে গাদ্দারি করেছেন এবং 24 লোকসভা ভোটে যাতে আমাদের প্রার্থী, লোকসভা প্রার্থী সায়নী ঘোষ হারে তার ব্যবস্থা করেছিলেন। 2006-এ এই ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন আরাবুল ইসলাম, কিন্তু আজকের তিনি বহিষ্কৃত হওয়ার পরেই কার্যত উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। দেখলেন সে মিষ্টি মুখের ছবি এবং সে মিষ্টি মুখের কথা। দলের একসময়ের তাজা নেতা এই আরাবুল অনেকদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতাদের হিট লিস্টে ছিলেন। আগেও তিনি সাসপেন্ড হয়েছেন। তার মাথার ওপর বসিয়ে দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের এমএলএ অভিষেকের কাছের লোক বলে পরিচিত শওকত মোল্লাকে। আরাবুল সাসপেন্ড হতেই তাই শওকত অনুগামীরা মিষ্টিমুখ শুরু করায় খুব সহজে বোঝাই যাচ্ছে এই দুজনের সম্পর্ক কেমন। এরা এই দুই গোষ্ঠীর লোকজন তারা কি চাইতেন। আরাবুলকে জেলেও যেতে হয়েছে, আপনারা জানেন। জামিন পেয়ে বেরিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ ফিরে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল আরাবুলকে। তারপর আবারও সাসপেন্ড আরাবুল ইসলাম। শান্তনু সেনের দুঃসময় অবশ্য অত পুরনো নয় যদি দেখা যায়। প্রথমে তিনি রাজ্যসভার সদস্য পদ খোয়ান। আরজিকর আন্দোলনের সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলে বিপদ তিনি নিজে ডেকে আনেন।
খোয়াতে হয় দলের মুখপাত্রের পদ। ইদানিং অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত শান্তনুর নাম নাকি ডাক্তারদের সভার কার্ড থেকে বাদ দেওয়া হয় স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবার তাকে সরাসরি সাসপেন্ড করা হলো দল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি, দলের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে, আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে, আজকে এখানে যাও, কালকে সেখানে যাও, আজকে ত্রিপুরা যাও, পরশু আসাম যাও, সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও, বিকেলে ফিরে আসার পর সকালে যাও। যে যখন দলনেত্রী যা দায়িত্ব দিয়েছেন, রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন, আমি তো দলের অনুগত সৈনিক হিসাবে করেছি। এখন অবধি আমি বুঝতে পারছি না যে আমার যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে, তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে বলা হচ্ছে দলবিরোধী কাজ করেছে। আমি এখনো এই উত্তরটা মেলাতে পারলাম না। আমরা জানি যে ভালো ডাক্তার ওই নাড়ি ধরে বলে দিতে পারেন কি রোগ, আর রাজনীতি ভালো ডাক্তারের মতো সেই রোগটাই ধরে ফেলেছে। তারপর আর কি, একেবারে হাতে গরম দাওয়াই যাকে বলে সেটা। ওই যে মডেল ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে সেবাশ্রয়, ভিড় সেখানে খুব জমেছে, আবার রাজনীতিও সেখানে জমে ক্ষীর। এই আবহে এবার চিকিৎসার নাম সেবা। রাজ্যের সব ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 24শে ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে সে বৈঠক হবে। ফলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ওদিকে সেবাশ্রয় আর এদিকে চিকিৎসার নাম সেবা। দিনের শেষে কি বিরোধীদের বাড়া ভাতের ছাই একে বলবো? রাজনীতি কিন্তু আজ সেবায় জমে গিয়েছে, কিন্তু সেবা পরিষেবার বিরাট আয়োজনে কোথাও কি তাল কেটে গিয়েছে? দেখুন তো কেন এই প্রশ্নটা করলাম, বুঝতে পারবেন। এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1, মেডিকেল কলেজ আছে, এনআরএস আছে, বাঙ্গুর আছে, সাগর দত্ত আছে, শম্ভুনাথ আছে, প্রাইভেটেও অনেক ভালো ভালো হসপিটাল আছে। স্বাস্থ্য পরিষেবায় মডেল বাংলা, আর সেই বাংলাতেই আবার মডেল সেবাশ্রয়। মানুষে তো সত্যিই খুবই উপকৃত হয়েছি। আমি এখানে অভিষেক স্যারের অবলম্বনে এখানে এসেছি ডাক্তার দেখাতে। আমার এটা পেয়ে আমরা খুব খুশি, বা চিকিৎসা খুব উন্নত, এটা দেখে আমরা খুব খুশি। এই কাজটুকু আমাদের চাই, আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন। পরিপাটি ঝাঁ চকচকে কথা বলে পরিষেবায়, আর একটু দূরে মেদিনীপুর মেডিকেলে প্রদীপের নিচেই অন্ধকার। বাচ্চাটা ভালো আছে, মায়েরই অসুবিধা। ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইনটা ডেট ফেল ছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা ডেট ফেল ছিল। নিম্নমানের স্যালাইন, আর সেই স্যালাইনের বিষক্রিয়াতে মৃত্যু কেশপুরের মামুনি দাসের। অভিযোগ তেমনই, সন্তান প্রসবের পর বৃহস্পতিবার স্যালাইন দেওয়া হয় তাকে, তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বছর 20 মামুনি। শুক্রবার সব শেষ। হ্যাঁ, আমরা জানতে পেরেছি, ওটা আমরা চার্জও করেছিলাম ডাক্তারবাবুর আগে। ওরা বলছে না, আমরাকে সরকার যেটা পাঠাচ্ছে আমরা তোমরাকে খালি দিইনি, এটা পুরো হসপিটালটা চলছে। বলছে স্যালাইনের কোনো দোষ নেই। স্যালাইনের দোষ নেই, পুরো হাসপাতালে একই স্যালাইন, আর তাতেই গুরুতর অসুস্থ আরো 4 প্রসূতি, সকলেই ভর্তি ভেন্টিলেশনে। ডেট কার্ডে যায় কিছু একটা হবে, যার কারণে ওই 5টা পেশেন্টের একই অবস্থা সকলের। ভুল স্যালাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, ভুল স্যালাইন বলতে স্যালাইনের ভিতরে কিছু গন্ডগোল কিছু একটা আছে, ওই স্যালাইন থেকেই অসুস্থটা হচ্ছে। আলোচনা করছিল ওই যে স্যালাইন, ভুল স্যালাইন দেওয়ার জন্য। বলছে যদি মারে মার খেয়ে নাও, মানে পেশেন্ট পার্টিরা শুনছে মারে তো মার খেয়ে নাও, মানে ডাক্তার ভুল চিকিৎসা করে নিজেরাই জানে সবকিছু জেনে বলছে আমাদের মারে মার খেয়ে নাও। তাহলে এটা কি হসপিটাল না গরুর গোয়াল, এইটাই জানতে চাই আমরা। শুনলেন কথার ঝাঁঝটা? ঝাঁঝিয়ে তো উঠবেনি। প্রিয়জন হাসপাতালে ভর্তি, সেখানে নিম্নমানের স্যালাইন দেওয়া হলো, তারপর 5 জন প্রসূতিকে ভেন্টিলেশনে নিয়ে যেতে হয়েছে। আজ সকালে কেশপুরের গৃহবধূ মারা গিয়েছেন, আরও 4 জন প্রসূতি তারা লড়াই চালাচ্ছেন। আচ্ছা, মেডিকেল কলেজ হাসপাতাল বলে কথা, নিম্নমানের স্যালাইন দেওয়া হলো, অথচ কেউ দেখতে পেলেন না, কেউ দেখলেন না। আর এক্ষেত্রে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে
কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসলো। আমি একটা কথা বলছি যে উই আর নাও ট্রাইং আওয়ার বেস্ট টু রিভাইভ দ্য পেশেন্টস। সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি, কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে। এমএসভিপি স্যারও আছে আমার সাথে, হ্যাঁ এমএসভিপি স্যারও আছে, আমরা একটু কাজ করতে দিন। ঘুম ভাঙলো এক প্রসূতির মৃত্যুর পর, আরো 4 প্রসূতি ভেন্টিলেশনে। দিশেহারা হাসপাতালের অধ্যক্ষ। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যে অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখার। তো আরএল এর সাথে সাথে আরো অনেক ওষুধ ওরা পেয়েছিল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মুখে আরএল মানে রিঙ্গার্স ল্যাকটেট। সেটাই তো এই হাসপাতালের স্যালাইন। তাহলে কি স্যালাইনেই প্রাণ গেল? মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্টে জানিয়ে দিয়েছে যে সেখানে প্রসূতির মৃত্যু এবং আরও যে কয়েকজন রোগিনী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের এই পরিণতির জন্য দায়ী বিতর্কিত সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। আর এখানেই স্বাস্থ্য ভবনের ভূমিকা আতশ কাচের তলায়। এই স্যালাইন ব্যবহারে কর্ণাটকে প্রসূতির মৃত্যু ঘটে। সেই ঘটনার সূত্রেই অভিযুক্ত সংস্থার কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তি আকারে তা জানানো হয়। নির্দেশ স্টপ ম্যানুফ্যাকচারিং এর নির্দেশ জারি হলো, ব্লক করা হলো, তারপরও মেদিনীপুর মেডিকেল কলেজের ওয়ার্ডে এই স্যালাইন পৌঁছে গেল কিভাবে? নাটকের ঘটনার পরই করা হয়েছিল এটা কর্ণাটকে, এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা। ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার আর স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। কি বুঝলেন? নিম্নমানের স্যালাইন, সেটা চিহ্নিত হলো, ব্ল্যাকলিস্ট করা হলো। হাসপাতালে সেই বিজ্ঞপ্তি গেল, তারপরেও সেই আরএল মানে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হলো কেন? এ প্রশ্নটা করলেও এই উত্তরটা দেবে কে? স্বাস্থ্য ভবনের কাছে সেই উত্তর নেই। বিস্ময়কর। হ্যাঁ, একটু নড়াচড়া হবে, তদন্ত হবে, ব্যাস ওইটুকুই। তাহলে এই গয়ঙ্গচ্ছ মনোভাব কতদিন ধরে চলবে? সেখানেই আমরা প্রশ্ন তুললাম আরও একবার। নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হলো কেন? সেই প্রশ্ন আরও একবার তুললাম আমি ঠোঁট কাটা। আর সেই স্যালাইনের কারণে একজন প্রসূতির মৃত্যু হলো, এর দায় কে নেবে? নিশ্চিতভাবে ভাইপোর কোন কোম্পানি সাপ্লাই দেয়। ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুঝ দেখছে। পিসিমণির স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন তার ভাইপো ডায়মন্ড হারবার মডেলে। তো আমরা বুঝতেই পারছি যে ঘরে বিরোধ রয়েছে, বাইরে বিরোধ রয়েছে, রাস্তায় বিরোধ রয়েছে, এবং সেই কারণেই বিজেপি দাবি করেছিল যে দাবি একটাই, পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এটাকে মডেল বলে একটা যেন প্রতিযোগিতার ব্যাপার বলে তৈরি করার চেষ্টা করে কোনো লাভ নেই। অভিষেক যেটা করেছে ভালো করেছে, এবং আমি মনে করি এটা যদি সব জেলাতে এরকম করে একজন করে ব্যক্তি উঠে আসেন এবং এসে তার নিজের উদ্যোগ নিয়ে একটা ভালো জিনিস করেন, এটা তো মানুষ তো সবসময় ভালোকে অনুকরণ করতে হয়। গোটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে লাটে তুলে দেওয়া হচ্ছে, আর সরকারের ব্যবস্থাপনা নিয়ে সেবাশ্রয় হচ্ছে ব্যক্তির ইমেজ বাড়াবার জন্য, ভাইপোর ইমেজ বাড়াবার জন্য। যদি কেউ ভালো কাজ করেন ব্যক্তি উদ্যোগে, আমরা ভালো কাজ করতে পারি। একই সঙ্গে আমি বলবো পিজি হোক, মেডিকেল কলেজ হোক, সব জায়গায় গেলে দেখা যাবে যে সেখানে মেলা বসে গেছে, হাজার হাজার মানুষ। আমি তো নিজে চিকিৎসা করি পিজি হাসপাতালে, আমি দেখি। মেডিকেল কলেজ হাসপাতালে যদি স্যালাইন বিভ্রাট হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কি আছে? রাজ্যের স্বাস্থ্যের কি পরিকাঠামো পরিষ্কার বোঝা যাচ্ছে। কে দায়ী হবে? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব? কারা দায়ী? কারা কম পয়সায় লুট করার মতন করে ওষুধ কেনেন, স্যালাইন কেনেন? সরকারের কোন দপ্তর, কোন অফিসার, কে মন্ত্রী? এই মৃত্যুর দায় কার হবে? পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন নামে যে একটি ঘুঘুর বাসা রয়েছে, সেই ঘুঘুর বাসা থেকে বছরে 1000 থেকে 1500 কোটি টাকার বরাদ দেওয়া হয়। 60% বিল অ্যাডভান্স দিয়ে দিতে হবে, যাচাই করা যাবে না, এটা অর্ডার করে লেখা আছে। এখানেই উড়াইবেন ধুলা, সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্য রতন। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে কিনা, তাহলে আমি মনে করবো এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। আমাদের এই রাজ্যের স্বাস্থ্যের বা স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য কেমন,
সে প্রশ্ন তাড়া করছে। তাড়া করার কথা উঠলে ফুটবলের কথা এসে পড়ে, জানেন, ম্যান মার্কিং, জোনাল মার্কিং, আপনারা জানেন এগুলো সবই ফুটবল স্ট্র্যাটেজির খুব চেনা চেনা শব্দ। বিপক্ষের সেরা ফুটবলারকে কবজায় রাখার এগুলোই ছক ম্যান মার্কিং। তিনি বল ধরলে এক বা একাধিক ফুটবলার তাড়া করবেন, আপনারা জানেন। সেরা প্লেয়ার ঠিকমতো খেলতে না পারলে টিম বিপদে পড়ে যায়। আমাদের রাজ্যে রাজনীতি, ভোট এসব এখন খেলা। ওই যে তারাই তো বলেন খেলা হবে, স্লোগান, গান, বাট নট স্লো। তাই ফুটবল মাঠের স্ট্র্যাটেজি নিয়ে বিরোধী দলনেতা এবার আসলেন, একটু বোঝানোর চেষ্টা করলেন তার ভঙ্গিতে, শুনুন। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ভবানীপুরের এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের 1 নম্বর প্লেয়ার। এখনো মমতা এবং তার নামে জনতা জাগে, তারা তাই বলেন। তার মুখের ভরসাতেই ভোটে লড়ে তৃণমূল কংগ্রেস এবং লড়ে যেতে দীর্ঘ রাজনৈতিক জীবন তার। 7 বার এমপি নির্বাচিত হয়েছেন, দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তিনি, 3 বারের তিনি মুখ্যমন্ত্রী। সরকারি হিসেবে তার বয়স 70, যদিও তা নিয়ে তিনি নিজেই রহস্য তৈরি করেছেন। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। আমার বাড়ানো আছে 5 বছর, আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো। বয়স 65 হোক বা 70, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বেশ তরতাজা। নিয়ম করে তিনি এক্সারসাইজ করেন, নিয়ম করে তিনি হাঁটেন। তরতর করে যখন হেঁটে যান তখন অন্যদের কার্যত পিছনে ফেলে তিনি এগিয়ে যান, তাদেরকে ছুটতে হয়। তিনি তৃণমূলের মুখ। প্রার্থী ভাবুন, এই 291টা জায়গা পাহাড়ের 3টে পাহাড়ের বন্ধুরা করছেন। 291টা জায়গায় তৃণমূল যেখানে লড়াই করছে, প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছি আপনাদের প্রার্থী। তার কারণ সরকারটা আমি তৈরি করব। আরে মমতা আবেগকে উস্কে দিতেই বারবার বলেন তিনি সব কেন্দ্রের প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে আচমকাই জানান তিনি নন্দীগ্রামে প্রার্থী হবেন। নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই। এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়, আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না, কারণ আমাকে তো 294টা সিটে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন। আর এই নন্দীগ্রামেই বিজেপি প্রার্থী হলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 সময়ের সেনাপতি, আজকে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন তার কাছে। জেপি নাড্ডা দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছিলেন জয়েন করার পরে যে শুভেন্দু তোমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে নন্দীগ্রামে। আমি ওনাকে এখানে 1956 ভোটে হারিয়ে দিয়েছি। নন্দীগ্রাম লুট করলো, আমিও কিন্তু কোর্টে গেছি। আমরা প্রমাণ করতে চাই 3 ঘন্টার লোডশেডিং কেন করা হয়েছিল। আরে উনি প্রমাণ করুন না, উনি তো হোঁচট খেয়েছেন। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে 5 লক্ষ টাকা ফাইন দিয়েছেন। প্রমাণ করুন না, বড় বড় কথা বলেন। এই গণতন্ত্রের জন্য যাদের খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, এপাং অপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। জোট বেঁধে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছে, 1 নয় 5-6 ভোটে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছে। এবং এক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার হারলেন। প্রথমবার হেরেছিলেন 1989 লোকসভা ভোটে, কেন্দ্র যাদবপুর। তার দল জিতে সরকার গড়ল, কিন্তু মুখ্যমন্ত্রী হেরে গেলেন, প্রথম নজির। ইদানিং শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে 2026-এর ভোটে মমতা যেখানে প্রার্থী হবেন তিনিও সেখানেই প্রার্থী হবেন। তিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে, আমি আমাদের পার্টিকে বলবো, নাড্ডাজিকে বলবো, যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে, যে আমাকে ওখান থেকে লড়ান, আমি আবার হারাবো। বলছিলেন
যেখান থেকে তিনি লড়বেন। গতকাল বললেন নন্দীগ্রামের চেয়েও ভবানীপুর সহজ কেন্দ্র। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বুঝলেন এবার ফুটবল অনুষঙ্গটা কিভাবে আসছে। আমি শুরুতে বলছিলাম আপনাদের যে টিমের সেরা প্লেয়ারকে তাড়া করে আটকে দেওয়াটা একটা অন্যতম স্ট্র্যাটেজি, ছক। শুভন্দী হয়তো সেই ছকই নিতে চাইছেন, স্ট্র্যাটেজি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বলে কখনো ভেবে বলে আমার মনে হয় না। এ ধরনের একটা কথা বলতে অভ্যস্ত, ভেবে দেখে না যে কথাগুলো মানে কি হয়। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেখানেই দাঁড়ান না কেন সবটাই তার জন্য সহজ সিট। শুভেন্দুবাবু ভেবে দেখুন কোথা থেকে দাঁড়াবেন। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ভবানীপুর সহজ না নন্দীগ্রাম সহজ, এগুলো কোনো কথা নয়। নির্বাচন নির্ভর করে সমসাময়িক অবস্থার উপরে। ভবানীপুরের প্রাক্তন এমএলএ প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বললেন যে পরিস্থিতি নির্ভর করে সমসাময়িক পরিস্থিতির উপর। পরিস্থিতিটা কেমন? নন্দীগ্রামে হারার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ে জিততে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 58,832 ভোটে, কিন্তু লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা এলাকায় তৃণমূলের ব্যবধান কমে হয় 8,271। 269টি বুথের মধ্যে বিজেপি এগিয়েছিল 149টি বুথে। ভবানীপুর বিধানসভা এলাকার 8টির মধ্যে 5টিতে এগিয়েছিল বিজেপি, 3টিতে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডে সেক্ষেত্রে তৃণমূল এগিয়েছিল মাত্র 279টি ভোটে। তৃণমূলকে বাঁচিয়ে দিয়েছিল মুসলমান অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন 12,325 ভোটে। লোকসভা ভোটের পরিসংখ্যান আর বর্তমান প্রেক্ষাপটে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া, এই দুয়েই আশা যোগাচ্ছে বিজেপিকে। ভবানীপুরের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস আমাদের পক্ষে। 80% অমুসলিম ভোট, কসমোপলিটন এলাকা ভবানীপুর, অর্থাৎ অবাঙালি ভোটাররা বরাবর ঝুঁকে থাকে পদ্ম শিবিরের দিকে। বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি, আরজিকর পরিস্থিতি এবং তার অনুবর্তী পদক্ষেপ হিসেবে যে সদস্যতা অভিযানে ভবানীপুর থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বলতে পারি যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে তুল্যমূল্য সদস্যতা হয়েছে। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই সমস্ত অঙ্ককে মাথায় রেখেই শুভেন্দুবাবু হয়তো দাবি করেছেন যে নন্দীগ্রামের থেকে ভবানীপুর তাদের জন্যে অনেক সহজ আসন। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ভবানীপুরের মানুষ তারা বেরিয়ে এসে যেভাবে আমাদের সদস্য হয়েছে, আমাদের কাছে এটা একটা বড় সূচক যে ভবানীপুরে আমরা বড় ধাক্কা দিতে পারবো। এসব কথার আমি গুরুত্ব দেওয়া পক্ষপাতী না। নির্বাচন আসবে, ভোটে দাঁড়াবে, তারপর তখন দেখা যাবে। এসব বলতে পারেন শুভেন্দু অধিকারী, তার কিছু মনে হয়েছে হয়তোবা। গতকাল নিজে ভবানীপুরে ভোটে দাঁড়ানোর কথা বলেছিলেন, আজ সুর খানিকটা পাল্টে গেল বিরোধী দলনেতার। আচ্ছা, সবটাই কি ছায়ার সঙ্গে যুদ্ধ? আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো, আমাদের ডায়ে বায়ে যারা বসে আছে যাকে দেবে সে পালন করবে। ফলে শুনলেন, এই সহজ বনাম কঠিন, কখন সহজ কখন কঠিন হয়ে যাচ্ছে, কঠিন আবার কখন সহজ হয়ে যাচ্ছে। আর এই মাঝখানে ব্রিজিংটা এই পরিস্থিতির নিরিখে, ওই যে শুরুতেই বললাম ম্যান মার্কিং স্ট্র্যাটেজি, তা করতে রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিশেষ করে হেভি ওয়েটেরা, তারা কিভাবে এই ওয়েট বজায় রেখে ভারসাম্য বজায় রাখছেন, সেটা এই বিশেষ বিশেষ ক্ষেত্রে এই বিশেষ সময় কিন্তু বেশ প্রকট হচ্ছে।